এবার আপনাদের সামনে রাখবো সেই ঘটনা যা হাড় হিম করা ট্রলি ব্যাগে দেহকাণ্ডে, আর যে তথ্য উঠে আসছে তা বিস্ফোরক ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মৃতার মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। কোনো ভারী বস্তুর আঘাত নয়, দেওয়ালে মাথা ঠুকে খুন করা হয়েছে। বারবার মাথা ঠোকার জেরে অচৈতন্য হয়ে পড়লে ইট দিয়ে মুখ থেতলে দেওয়া হয় এবং খুন করা হয়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই উল্লেখ। মা ও মেয়েকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। কি হলো আদালতে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সুকান্ত, জানাও কি হলো আদালতে। দেখো, আজকে যখন নগর দায়ের আদালতে মা ও মেয়ে অভিযুক্ত আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী ঘোষকে তোলা হয়, সেখানে কিন্তু কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার মধ্যমগ্রাম থানাকে দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ ঘটনাস্থল যেহেতু মধ্যমগ্রাম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল এবং অবশেষে সেই আবেদন গৃহীত হয় এবং নগর দায়ের আদালতের তরফে কিন্তু এই কেসকে নর্থপোর্ট থানা অর্থাৎ উত্তরবন্দর থানা, যারা দেহ উদ্ধারের পর থেকে তারা তদন্ত করছিল, গতকালকে আমরা জানি যে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম স্পটে গিয়েছিল এবং ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। সেই সমস্ত এই যে তদন্তভার তা কিন্তু মধ্যমগ্রাম থানাকে দেওয়া হয়েছে এবং আজকে নগর দায়ের আদালতে তোলা হলে এই দুই অভিযুক্তের তরফে তারা আইনজীবী যারা ছিলেন তারা জামিনের আবেদন করেছেন। কিন্তু যেহেতু এটা অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড এবং যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে তদন্তে, সেই কারণে তাদের জামিন খারিজ করে দেওয়া হয় এবং 27শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল 24 ঘন্টার জন্য তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল তাদেরকে তোলা হবে বারাসাত আদালতে, ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষকে, এবং সেখান থেকেই মধ্যমগ্রাম থানা তারা কিন্তু নিজেদের কাস্টাডিতেই দুজন অভিযুক্তকে নেবে। এই গোটা ঘটনাতে এখনো পর্যন্ত যে বিষয়টি সামনে এসেছে যে অত্যন্ত নৃশংসভাবে ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে এদের এই সুমিতা ঘোষকে খুন করা হয় এবং এখনো পর্যন্ত তার পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি বা পরিবার যা পুলিশকে বয়ান দিয়েছে, সেখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আসামে সেখানে কিন্তু একাধিক সম্পত্তি রয়েছিল মহিলার এবং সেই সম্পত্তির কারণেই খুন হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে অফিসিয়ালি এই গোটা ঘটনার নেপথ্যে কি কারণ কি মোটিভ তা কিন্তু জানা যাচ্ছে না। দুজন ছাড়াও এই ঘটনাতে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণে নিজেদের কাস্টাডিতে নিয়ে যারা তদন্তকারী সংস্থা রয়েছে তারা থরলি জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। কিন্তু মা ও মেয়েকে আজকে যখন আদালতে দুজনকে তোলা হয়, দুজনে কিন্তু কার্যত ভাবলেশহীন ছিলেন। যখন তাদের দুজনকে আদালতে তোলা হয় তাদেরকে একাধিক প্রশ্ন করা হয়, কোনো প্রশ্নের উত্তর তারা দিতে চাননি। আদালত কক্ষেও দুজনকে অর্থাৎ মা ও মেয়ে একেবারে পাশাপাশি তারা ছিলেন কোর্টের মধ্যে, কিন্তু তারা কিন্তু কারোর সাথে সেভাবে কথা বলছিলেন না, নিচু স্বরে একে অপরের সাথে তারা কথা বললেন এবং অবশেষে তার আইনজীবীরা জামিনের আবেদন খারিজ করার পর যখন তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো তারা কিন্তু লকআপে চলে যান। সব মিলিয়ে আগামীকাল তাদেরকে বারাসাত কোর্টে তোলা হবে। এখন দেখার যে মধ্যমগ্রাম থানা তাদেরকে কতদিনের নিজেদের কাস্টাডিতে নেন এবং এখনো পর্যন্ত এই গোটা ঘটনাতে যে সমস্ত প্রশ্নের উত্তর জানা নেই বা এখনো পর্যন্ত আনঅ্যান্সার্ড রয়েছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করবেন তদন্তকারী সংস্থা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, মধ্যমগ্রামে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে হাড়হিম করা ঘটনা ঘটেছে, ট্রলি ব্যাগে হত্যাকাণ্ড, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তোমার কাছে আসবো। ভাপিয়া, দেখো, প্রাথমিক তদন্তে যা জানা যাচ্ছে যে এই সুমিতা ঘোষ তার অগাধ সম্পত্তি ছিল আসামের জোরহাট এলাকায়। যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন এবং বিবাহ বিচ্ছিন্ন ছিলেন, অর্থাৎ 2011 সালের পর থেকে তিনি তার শ্বশুর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থেকে তিনি চলে আসেন, বিভিন্ন আত্মীয়দের বাড়িতে থেকে দিন যাপন করতেন। শিয়ালদায় এক আত্মীয়ের বাড়িতে থাকার পর 8-9 দিন আগে তিনি মধ্যমগ্রামের দক্ষিণ বীরেশপল্লীতে আসেন, যেখানে ফাল্গুনী ঘোষ অর্থাৎ তার ভাইপোর স্ত্রী অর্থাৎ তার বাড়িতে আসেন এবং সেখানে ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষের সঙ্গে তিনি থাকছিলেন। গত 2018 সালে এই ফাল্গুনী ঘোষের সঙ্গে তার ভাইপোর বিয়ে হয়েছিল এবং তারপর থেকে নানা অশান্তি চলছিল এবং বারবার তিনি মধ্যমগ্রাম থানায় অভিযোগও দায়ের করেন যে তার উপর নির্যাতন চালানো হচ্ছে। গত 2024 সালে তার ভাইপোকে পুলিশ গ্রেপ্তারও করে, কিন্তু পিসি শাশুড়ির সঙ্গে ফাল্গুনী ঘোষের সম্পর্ক ছিল এবং মাঝে মধ্যে তিনি আসতেন এবং তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই পুলিশের তদন্ত যেটা উঠে আসছে, তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 3.5 লক্ষ টাকা ছিল এবং কিছুদিন আগে তার পিসি শাশুড়ি ফাল্গুনীকে জানান যে তার পাসওয়ার্ড বদল করে দেওয়ার জন্য। সেই মতো ফাল্গুনী তার পাসওয়ার্ড বদল করে দেয় এবং তাকে পরামর্শ দেয় যে নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে। কিন্তু ফাল্গুনীর ওপর আস্থা রেখেছিলেন সুমিতা ঘোষ, কিন্তু সেই পাসওয়ার্ড একই রাখা হয়েছিল এবং সবথেকে চাঞ্চল্যকর যেটা তথ্য, যে খুন করার 24 ঘন্টার মধ্যে এই মৃতার অ্যাকাউন্ট থেকে নগদ 25 লক্ষ টাকা তুলে ফেলেন ফাল্গুনী এবং তার পাশাপাশি বউবাজারে গিয়ে একটি সোনার দোকানে 50,000
টাকার সোনার অর্ডার পর্যন্ত দিয়ে আসেন সোমবার। তার পাশাপাশি একটি বড় ট্রলি ব্যাগও বড়বাজার থেকে কেনা হয়। অর্থাৎ রবিবার, যেটা মনে করাচ্ছেন তদন্তকারীরা, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে দেয়ালে মাথা ঠুকে, তারপরে ইট দিয়ে মাথা থেতলে, ধারালো অস্ত্রের কোপ দিয়ে নৃশংসভাবে সুমিতা ঘোষকে খুন করা হয়। খুন করার পর বাড়িতে থাকা একটি ট্রলি ব্যাগে দেহটি ভেতরে রাখার চেষ্টা হচ্ছিল, কিন্তু যেহেতু দেহের আকার বেশি ছিল সেটা কোনোভাবে রাখা যাচ্ছিল না। সেই কারণে তারা চিন্তা করেন যে আরও একটি বড় ট্রলি ব্যাগের প্রয়োজন রয়েছে। সেই মতো বড়বাজার থেকে বড় ট্রলি ব্যাগ কিনে নিয়ে আসা হয়, কিন্তু সোমবার রাতে সেই ট্রলি ব্যাগেও দেহ প্রবেশ করাতে সমস্যা হচ্ছিল। পায়ের পাতা কেটে দেওয়া হয়। তারপরে যেহেতু আরতি ঘোষ তিনি নার্সিংহোমে কাজ করতেন শল্য চিকিৎসকের আন্ডারে, এবং সেক্ষেত্রে তিনি অনেক সময় অপারেশন থিয়েটারে থেকেছেন, ছুরি কাঁচিতে তিনি সিদ্ধহস্ত, সেটা প্রাথমিক জেলায় পুলিশ জানতে পেরেছে। আর সেই কারণে পায়ের পাতা কেটে ট্রলি ব্যাগে পড়ে, এবং যে ভ্যান চালক ট্রলিটি নিয়ে গেছিল ভ্যানে করে তিনিও বুঝতে পারেননি, কিন্তু তার মনে প্রশ্ন জেগেছিল যে এত ভারী কেন। তারা জানিয়েছিল যে এখানে বাসন আছে, বাসনপত্র আছে, খাবার দাবার আছে, সেই কারণে একেবারে পারিপার্শ্বিক বয়ান এবং ঘটনা যেভাবে এগিয়েছে তাতে একাধিক প্রশ্ন সামনে আসছে। ধন্যবাদ তোমায়।